নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 1975-এ একটা ছবি ছিল, ঘোড়ায় চড়ে ডাকাতরা গ্রামে আসতো আর আরে ও গাঁওয়ালো বলে আনাজের বস্তা আর যা কিছু পেত নিয়ে চলে যেত। হ্যাঁ, ঠিক ধরেছেন, শোলে ছবির গব্বর সিং। তারপর বহু ছবিতে এই তোলাবাজদের দেখা গেছে। কোথাও তারা দাউদ গ্যাংয়ের মেম্বার, কোথাও হপ্তা ওসলি। মোদ্দা কথা হচ্ছে, বন্দুকের ডগায় মানুষকে রেখে তাদের কাছ থেকে টাকা তোলা, লুটতরাজ চালানো। তো সেই গব্বর সিং এর রোলে এখন আমাদের প্রধানমন্ত্রী আরে ও গাঁওয়ালো না, এরকম বলছেন না। অনেক কায়দা আছে। উনি গ্রামের সম্পন্নদের ঘরে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, তারপরে টাকা আদায় করছেন। সেই টাকা অকাতরে বিলিয়ে এমএলএ এমপি কিনছেন, দল ভাঙছেন, দল চালাচ্ছেন এবং দেশের এক বিরাট টাকা ওই সম্পন্নদের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। আবার তার বদলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। হ্যাঁ, চৌকিদার এখন গব্বর সিং, চোর নয়, ডাকাত। 2017 সালে এলো এই নির্বাচনী বন্ডের কায়দাটা। অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী। তিনি সংসদে জানালেন যে নির্বাচনে কালো টাকা দুর্নীতি বন্ধ করার জন্য এই ইলেকশন বন্ড আনা হলো। 1000 টাকা থেকে 1 কোটি টাকার বন্ড পাওয়া যাবে। ক্যাশ টাকা দিয়ে নয়, রীতিমতো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে যত ইচ্ছে কেনা যাবে। কিনে যে দলকে খুশি দিয়ে দেওয়া যাবে, যাকে ইচ্ছে খুশি দাও। যেহেতু অ্যাকাউন্ট থেকেই টাকা আসছে, অতএব কালো টাকার ব্যাপারই নেই। তো এই বিল নিয়ে বিরোধীরা সরব হয়েছিল, কিন্তু তেমন সজোরে নয়। একমাত্র বাম দলগুলো এই বিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধ করে এসেছে। বাকিরা বিরোধিতা করলেও ব্যবস্থা লাগু হয়ে যাওয়ার পরে নিজেরাও ওই বন্ডের পয়সা পেয়েছেন, নিয়েছেন, ভাঙিয়েছেন, খরচ করেছেন। তো সেই শুরুর দিকে প্রশ্ন ছিল মূলত একটাই। আমরা চতুর্থ স্তম্ভে সেই বিরোধিতার কথা বলেছি। সেটা ছিল গোপনীয়তার কথা। কে টাকা দিচ্ছে, কে টাকা পাচ্ছে, তা আপাতভাবে গোপন হলেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানতই। আর এসবিআই তো চলে সরকারের নির্দেশে। কাজে সরকারে থাকা দল তো জানবেই কে কত টাকা দিল, কে কত টাকা পেল। আর টাকা আসছে কাঁড়ি কাঁড়ি, তার তো কিছু একটা বিধিনিষেধ থাকা উচিত। এমনটা আমরাও বলেছিলাম। কেবল ক্যাশে নয়, অ্যাকাউন্ট থেকেই আসছে এটা তো যথেষ্ট নয়। কারণ অ্যাকাউন্টেও তো বহু রকমের ঘাপলা হয়, করা যায়। কিন্তু নীতিগতভাবে এর বিরোধিতা করেছিল কেবল বামেরা। তারা বলেছিল দেশের পুঁজিপতি কর্পোরেটদের হাতে চলে যাবে দেশের নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা ভেবেছিলাম আলাদা আর আছেটা কি। সেই 1952 সাল থেকেই তো নির্বাচনে ব্যবসায়ীদের টাকা, শিল্পপতিদের টাকা খেটেছে। হ্যাঁ, তখন কালো টাকায় সেসব পেমেন্ট হতো। এখন কালো টাকা সাদা করার হাজার একটা তালিকা সবার জানা। আর যারা ধরবে তারা যদি সরকারেরই লোকজন হয়, তাহলে তো সোনায় সোহাগা। যে যেখানে ক্ষমতাতে আছে তারা তাদের ক্ষমতার বদলে, দয়া আর দাক্ষিণ্যের বদলে পয়সা তুলবে। তার জন্যই এই নির্বাচনী বন্ডের ব্যবস্থা করা হলো। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। চুরি হচ্ছিলই, এবারে সেটা সংগঠিত ডাকাতিতে পরিণত হলো। জানা যাচ্ছে ওই লটারি কিং সান্টিয়াগো মার্টিন নাকি 400 কোটি টাকার বেশি ডোনেশন করেছেন ডিএম কেয়ার ফান্ডে। স্টালিন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, কংগ্রেসও পেয়েছে, এ রাজ্যে তৃণমূলও পেয়েছে না। 1 পয়সা ডোনেশন বামপন্থীরা পাননি। আসছি সে আলোচনাতে, কিন্তু কোথা থেকে গোটা বিষয়টা এত জটিল হয়ে উঠল তার দুটো মূল জায়গা আছে। প্রথমটা হলো এসবিআই জানিয়েছিল যে এই বন্ড কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কে পাচ্ছে তা জানা সম্ভব নয়। প্রমাণস্বরূপ তাদের তরফে বন্ডের ছবি দেখানো হয়েছিল। বন্ডের টাকার পরিমাণ আছে, আছে ডেট, মানে কোন দিনে কেন হয়েছে সেই বন্ড তা জানা যাবে। সাফ জানানো হয়েছিল যে বন্ডে আর কোনো চিহ্ন নেই যা দিয়ে কে কাকে টাকা দিচ্ছে তা জানা যেতে পারে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল
কিছু হুইসেল ব্লোয়াররা প্রশ্ন করেছিল যে আর কেউ না জানুক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো জানে। তখন বলা হয়েছিল কে কিনলো জানে, কিন্তু কে পেল তা জানা সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই জানা গেল যে সেটাও সত্যি নয়। মানে ঝড়ের রাতে এক অভাগা মা তার শিশুটিকে চার্চের সামনে রেখে যাচ্ছেন, বিষয়টা তেমনও নয়। ছেলেটির গলায় লকেট ঝুলছে, সেখানে বংশ পরিচয় আছে, লকেটের পিছনে বাবা মায়ের ছবিও আছে। সেটা যেমন ক্লাইম্যাক্সে জানা যায়, তেমনই ক্লাইম্যাক্সে এসে জানা গেল ওই বন্ডের ওপরে একটা আলফা নিউমেরিক কোড আছে। তা সাদা চোখে দেখাও যাচ্ছে না, কিন্তু যেই সেখানে আলট্রাভায়োলেট রে পড়ছে অমনি সেই নম্বর দেখা যাচ্ছে। মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভালো করেই জানে যে কে কত টাকার বন্ড কিনেছে এবং যাকে দিয়েছে সে ভাঙাতে এলেই ধরা পড়ে যাবে যে টাকা কাকে দেওয়া হচ্ছে। এই বিষয়টা বাইরে জানাজানি হয়ে গেল। তখন এসবিআই জানালো যে আসলে টাকাটা কোথা থেকে এলো আর কোথায় গেল সে অ্যাকাউন্টিং এর হিসেবটা রাখার জন্য এটা জরুরি ছিল। কিন্তু কেন সেটা আগে জানানো হলো না? ওনারা তখন মৌনী বাবা, ধ্যানস্থ হয়ে গেল। দ্বিতীয় গন্ডগোলের বিষয়টা কি? সেটা হলো একটা নিয়ম যা আগে ছিল পরে সংশোধিত হয়। নিয়মটা হলো একটা কোম্পানি তার লাভের, মানে খাতায় কলমে সে বছরের লাভের 7.5% দিতে পারবে। 1000 টাকা লাভ হলে 75 টাকা। এই নিয়ম সংশোধন নয়, একেবারে তুলেই দেওয়া হলো। তার মানে যে যত পারেন দিন, ফলো হাতে নাতে। গুচ্ছ গুচ্ছ কোম্পানি এমনও আছে যারা তাদের লাভের 7.5% তো দূরের কথা, 35%, 40%, 75%, 92%, এমনকি 2250% টাকা দান করেছেন। এমন কোম্পানিও অনেক আছে যাদের পেড আপ ক্যাপিটাল 5 কোটি, তারা দান করেছে 250 কোটি। কি কাণ্ড বলুন তো! এক লটারি কিং সান্টিয়াগো মার্টিন, তার গল্প আজ নয়, বলবো কাল। সে 4 বছরে লাভ করেছে 635 টাকা, আর নির্বাচনী তহবিলে আমাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে দান করেছে 1368 টাকা। তার দপ্তরে বাড়িতে রেডের পর রেড হয়ে যাচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে, কিন্তু তিনি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থেকেই দানের পর দান করে যাচ্ছে। হর্ষবর্ধন প্রয়াগের মেলাতে বসে তার শেষ বস্ত্রটিও দান করতেন। এনার শেষ বস্ত্র দেওয়ার পরেও দান আর থামে না। এবং শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? আজ সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এপ্রিল 2019 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত যত ইলেকশন বন্ড কেনা হয়েছে, বিভিন্ন দলকে দেওয়া হয়েছে, তার 96.9% এসেছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে, তাদের অ্যাকাউন্ট থেকে। আর ব্যক্তিগত দান এসছে মাত্র 3% মানুষের কাছ থেকে। আর কিছু না হোক, এই তথ্য বলে দেয় আমাদের দেশের গণতন্ত্র আসলে কর্পোরেট পুঁজির কাছে বিকিয়ে গেছে। সেই কবে, এখন তা আরো শক্তপোক্ত চেহারা নিচ্ছে, এক প্রাতিষ্ঠানিক চেহারা নিচ্ছে। এবং এই বিরাট তালিকাতে আপনি দেশের পরিচিত কর্পোরেট হাউসগুলোর নাম সরাসরি পাচ্ছেনই না। মানে ধরুন আদানির নাম নেই, সেভাবে মুকেশ আম্বানির নাম নেই, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া, গোদরেজ, না, কারোর নাম নেই। তার মানে কি, ওনারা রাজনৈতিক চাঁদা দেন না, নাকি সেখানে আরো বড় খেলা চলে? ওনারা এমার্জেন্সি ফান্ড চালাচ্ছেন, এখনই এমএলএ কিনতে লাগবে 800 কোটি টাকা, সেই জরুরি অবস্থা সামাল দিতে কি তারা আছেন? এই তালিকাতে তারা নেই মানে তারা টাকা দিচ্ছে না, এটা ভাবার তো কোনো কারণই নেই।
স্বাধীনতার পরে এত বড় লুটতরাজের খবর এর আগে দেশের মানুষ পায়নি। অবাধে লুট চালানোর এত বড় লুটেরাদের সরকার এর আগে ক্ষমতাতে কখনো আসেনি। আগে ব্যবসায়ীদের কালো টাকা বেআইনিভাবে রাজনৈতিক দলগুলোর কাছে আসতো, এখন সেই বেআইনি কালো টাকাকে সাফ করে ফেক কোম্পানি, শেল কোম্পানি তৈরি করে টাকা আসছে রাজনৈতিক দলগুলোর কাছে। ইলেকশন বন্ড আসার পরে 9টা এমন কোম্পানি তৈরি হয়েছে যাদের কাজকর্মেরও কোনো হদিশ নেই। এরা কেবল নির্বাচনের বন্ড কেনা আর তা দান করার জন্যই জন্ম নিয়েছেন। আর এই লুটমারের প্রত্যেকটা রাজনৈতিক দল অল্প বিস্তর জড়িত। বিজেপি 50% পেয়েছে, কিন্তু গতকালের হিসেব অনুযায়ী তারপরেই আছে কংগ্রেস, তারপরেই আছে তৃণমূল, ডিএমকে, আপ থেকে শুরু করে আরজেডি, বিজেডি, জগন রেড্ডির দল, প্রত্যেকে যে যেখানে সরকারে আছে সে সেখানে বসেই হফতা বসুলি করছে। বিজেপি এই খেলায় মাহির, তারা এই খেলায় মাস্টার, তাই তারা শুরু করেছে এবং অনেকটা এগিয়ে। কিন্তু বাকিরাও তো আছে, এবং এখন তো সবটাই জানা গেল। বামেরা কি বলছে যে আমরা ওই ডিএমকের সঙ্গে জোটে যাব না, বলছে না, কারণ জোটে না গেলে আপাতত সাকুল্যের 3জন সাংসদের মধ্যে 2জন তো ডিএমকে সমর্থনে জিতেছেন, সে নাম দুটো কাটা যাবে। এ রাজ্যের তৃণমূল দল তো নির্বাচনী বন্ড নিয়েছে, সম্ভবত কেভেন্টাসের টাকা তাদের ঘরে ঢুকেছে, কিছু টাকা ওই সান্টিয়াগো মার্টিনের কাছ থেকেও এসে থাকতে পারে। কিন্তু কমরেড সেলিম যখন সাংবাদিক সম্মেলনে বসে নির্বাচনী বন্ডের ব্যাপারে কথা বলতে গিয়ে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কথা বলেন এবং এক বিনয়ী ভদ্র বউয়ের মতো কংগ্রেস বা ডিএমকে নাম নেন না, তখন বোঝা যায় এই ব্যবস্থায় তাদের প্রত্যক্ষ না হলো পরোক্ষ সায় আছে বই কি। আমাদের দেশে গণতন্ত্র বহু কারণেই বিপন্ন ছিল। ফ্রিডম ইন্ডেক্স নাম ছিল বছরে বছরে, এখন জানা গেল বিকিয়ে গেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। দেশ এখন তোলাবাজদের দখলে। সেই চোরের মায়ের বড় গলা শুভেন্দু যখন এ রাজ্যে তোলাবাজি নিয়ে কথা বলে তখন বিবমিশা জাগে বই কি। হ্যাঁ, বিবমিশা মানে বমি করার ইচ্ছে, বমি করতে ইচ্ছে হয়। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।